ওকে, আজকে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে প্রবলেম 6। এই প্রবলেম 6 নাম্বার অঙ্কটাই একটা জার্নাল করতে বলেছে, অ্যাডজাস্টিং জার্নাল। যেমন আমি একটু দেখাই, আমরা গত ক্লাসে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4 এই চারটা অঙ্ক করেছি। আজকে আমরা প্রবলেম 6 করব। প্রবলেম 6 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু পড়ে শোনাচ্ছি। বনলতা মডেল ওপেন ফর বিজনেস অন জুলাই 1, 2001। Its trial balance before adjustment on July 31 is as follows. বলছে যে ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের আগের ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট করার আগের ট্রায়াল ব্যালেন্স। সো এইখানে যে বনলতা মডেলের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার আগের। সো ক্যাশ দেওয়া আছে, সাপ্লাইজ দেওয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, ল্যান্ড, তারপরে বিল্ডিং দেওয়া আছে, ফার্নিচার দেওয়া আছে, অ্যাকাউন্টস পেবল, আনআর্নড রেন্ট, এরকম ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে। সো এরপরে নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেখো লেখা আছে, অ্যাডজাস্টমেন্ট ডাটা কনসিস্ট অফ, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এখানে, 6টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তাহলে উপরের যে রেওয়া মিলটা এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার আগে, আর নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এরপর আমাদের রিকোয়ারমেন্টে কি কি বলেছে দেখো। এ নাম্বারে বলেছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন জুলাই 31, মাসের শেষ তারিখে একটা জার্নালাইজ করতে বলেছে, অ্যাডজাস্টিং জার্নাল, সমন্বয় জাবেদা। বি নাম্বারে বলেছে প্রিপেয়ার নেসেসারি লেজার, লেজার অ্যাকাউন্ট শোয়িং 3 কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট, বলছে যে একটা লেজার করতে হবে যেটা হচ্ছে 3 কলাম বিশিষ্ট একটা লেজার করতে হবে এখানে। এরপরে বলেছে যে প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো সমন্বয় করার পরে আর একটা রেওয়ামিল তৈরি করতে বলছে। সো আমাদের এই 3 ধরনের রিকোয়ারমেন্ট এই অঙ্কটায় আছে। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল করব। সো আমরা একটা অ্যাডজাস্টিং জার্নালে ছক করে নিব, আমরা ছক করতে পারি। এখানে দেখো রিকোয়ারমেন্ট এ দিয়ে আমরা শুরু করেছি, বনলতা মডেল, নিচে লিখেছি আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নাল বা অ্যাডজাস্টিং জার্নাল লিখতে পারো, অ্যাডজাস্টিং জার্নাল লিখতে পারো। সো ডেট মনে রাখবা যে জার্নালের, অ্যাডজাস্টিং জার্নালের সবগুলো ডেট মাসের শেষ তারিখে হয়। হ্যাঁ, এই জিনিসটা অনেকে ভুল করে, অ্যাডজাস্টিং জার্নালের সব ডেটগুলো মাসের শেষ তারিখে হয় বা বছরের শেষ তারিখে হয়। তো আমরা ঘরের নামগুলো জানি, যে প্রথমে ডেট, এরপরে অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা প্রথম সমন্বয়টা পড়ে আসি। ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ টাকা 2000 পার মান্থ, বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার, এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, তাহলে বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2000 টাকা পার মান্থ, প্রতি মাসে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমরা যদি রেওমিলের মধ্যে যাই, তাহলে রেওমিলের মধ্যে দেখবো যে অঙ্কের মধ্যে একটা প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, একটা সম্পদ দেওয়া আছে। তো আমরা যেটা রুলস শিখেছিলাম যে অঙ্কে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হয়, আর খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হয়। তাহলে এখানে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা সেইভাবে জাবেদা করেছি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর টাকা বসাবো কত, মেয়াদ উত্তীর্ণ কত হয়েছে 2000 টাকা, সেই 2000 টাকা আমরা এখানে বসাচ্ছি পার মান্থ, আমাদের অঙ্কটা হচ্ছে 1 মাসের অঙ্ক, তো এই জন্য আমরা 2000 টাকা বসাচ্ছি। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন এই জাবেদাটা হলো, কারণ আমাদের অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল, সম্পদ দেওয়া ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া ছিল। এই জন্য সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা দিতে হয়, এই জন্য আমরা খরচের জাবেদা দিয়েছি। এরপরে 2 নাম্বারটা কি বলছে দেখো, এ কাউন্ট অফ সাপ্লাইজ শোজ টাকা 9000 অ্যাজ আনইউজড অন জুলাই 31, জুলাই মাসের 31 তারিখে অর্থাৎ মাসের শেষ তারিখে দেখা যাচ্ছে সাপ্লাইজ অব্যবহৃত আছে 9000 টাকা, অর্থাৎ ব্যবহার করা হয়নি, সম্পদ হিসাবে আছে। ঠিক আছে, তো সাপ্লাইজ যেহেতু সম্পদ হিসাবে আছে, আমাদের রেওয়া মিলে কি দেওয়া ছিল আমরা একটু দেখে আসি। আমাদের রেওয়া মিলে দেখো সাপ্লাইজ দেওয়া আছে, একটা সম্পদ দেওয়া আছে। সাপ্লাইজ কত টাকা দেওয়া আছে, 18,000 টাকা, একটা সম্পদ দেওয়া ছিল 18,000 টাকা। আর সমন্বয় বলছে যে মাস শেষে হাতে আছে, আনইউজড করা হয়েছে 9,000 টাকা, অর্থাৎ হাতে আছে 9,000 টাকা। আগে ছিল 18,000 টাকা, এখন হাতে আছে 9,000 টাকা, তাহলে বাকি 9,000 কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আমার
রেওয়া মিলে একটা সম্পদ দেওয়া ছিল, আমরা জানি সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হবে। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট, সাপ্লাইজ হবে ক্রেডিট। কত টাকা? ওই 18,000 টাকা থেকে 9,000 টাকা বিয়োগ করে যেটা হবে সেটা, অর্থাৎ 9,000 টাকা হবে। তাহলে দেখো আমরা জাবেদা দিয়েছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 9,000 টাকা, সাপ্লাইজ ক্রেডিট 9,000 টাকা। অর্থাৎ অঙ্কে যদি রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা দিতে হবে, আর খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হবে। এরপরে দেখো 3 নম্বরে আমাদেরকে বলছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ টাকা 36,000 অন বিল্ডিং। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় অর্থাৎ 1 বছরের অবচয় 36,000 টাকা বিল্ডিং এর উপরে, এন্ড 30,000 টাকা ফার্নিচারের উপরে। তাহলে এখানে দেখো অবচয় দুইটা আছে, একটা হচ্ছে বিল্ডিং এর উপরে আর একটা আছে ফার্নিচারের উপরে। আর শুরুতে বলা আছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, কিন্তু আমার অঙ্ক তো 1 মাসের, তাহলে আমাকে তো বার্ষিক নিলে হবে না, 1 মাসের নিতে হবে। তো ডেপ্রিসিয়েশনের জাবেদাটা আমরা শুরুতে সবাই জানি যে আমি যখন রুলস লিখে দিই ওখানে বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা থাকলে তোমরা জাবেদা করবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এখানে দেখো যেহেতু দুইটা ডেপ্রিসিয়েশন আছে তাহলে তুমি দুইটা জাবেদা করবা আলাদা আলাদা ভাবে। প্রথম জাবেদা করবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ব্র্যাকেটে বিল্ডিং ক্রেডিট। এরপরে আবারও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে ফার্নিচার ক্রেডিট। আর টাকা বসাবা কত? এই 36,000-কে 12 দিয়ে ভাগ করে বসাবা, আর ফার্নিচারে এই 30,000-কে 12 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা বসাবা, অর্থাৎ 1 মাসেরটা নিতে হবে। ভাইয়া দুইটাকে আলাদা আলাদা করে দিব? হ্যাঁ আলাদা আলাদা করে দিবা। হ্যাঁ এই যে এখানে দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একবার বিল্ডিং ডেবিট করেছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একবার ফার্নিচার ডেবিট করেছি। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একবার বিল্ডিং ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট, আলাদা আলাদা ভাবে তোমরা দিবা, ঠিক আছে? এবার আমরা 4 নাম্বারটা আসি। দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12%, 12%। মর্টগেজ, মর্টগেজ মানে হচ্ছে আমরা যে বন্ধকি ঋণ, আমরা জমি বন্ধক দিয়ে বা কোনো কিছু বন্ধক দিয়ে যে টাকা নেই সেটার উপরে সুদ দিতে হয়। তুমি কারো কাছ থেকে জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছো, আসল টাকা তো শোধ দিতেই হবে, আবার সুদের টাকাও দিতে হবে। তো বলছে মর্টগেজ নেওয়া হয়েছে জুলাই 1 তারিখ থেকে, 12% সুদ। তাহলে আমাদের অঙ্কের মধ্যে আমরা একটু দেখি যে মর্টগেজ কত ছিল। দেখো মর্টগেজ পেয়েবল ছিল 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার উপরে 12% করতে হবে। তাহলে আমাদের মর্টগেজ পেয়েবলের জাবেদাটা কি হবে মনে রাখবা, এই মর্টগেজ তারপরে নোটস পেয়েবল এগুলো থাকলে সুদের জাবেদা দিতে হয়, ইন্টারেস্টের জাবেদা দিতে হয়, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যখনই মর্টগেজ থাকবে বা নোটস পেয়েবল থাকবে তখনই সুদের জাবেদা, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আচ্ছা তাহলে আমরা জাবেদা দেখো লিখে ফেলি। এই দেখো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এবার টাকা বের করব কিভাবে? অঙ্কে ছিল 2,50,000 টাকা মর্টগেজ, কত পার্সেন্ট? 12%। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করবা, ঠিক আছে? 12 দিয়ে গুণ করবা। তাহলে 12 দিয়ে গুণ করার পরে 12 দিয়ে যখনই তুমি গুণ করবা তখন কিন্তু তোমার 1 বছরের টাকাটা বের হবে, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেটরে করো, ফার্স্টে 2,50,000 উঠাবা, 2,50,000 উঠানোর পরে ইন্টু 12 ভাগ 100, তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। 12% করলে হয় 3,000 টাকা বা 30,000 টাকা। 12% করলে এই 2,50,000-এর 12% করলে হয় 30,000 টাকা। এখানে আমি সরাসরি যদি পার্সেন্টেজ লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে পার্সেন্টেজটা আমি লিখে দিলাম। ওকে, পার্সেন্টেজটা লিখে দিলাম। তুমি যদি 2,50,000-এর 12% করো, এটা আমাদের দরকার নেই, 2,50,000-এর যদি 12% করো তাহলে হয় 30,000 টাকা। হ্যাঁ এইটা পার্সেন্টেজ করলে হয় 30,000 টাকা। কিন্তু মনে রাখবা পার্সেন্টেজ করার পরে যেই টাকাটা বের হয় এই 30,000 টাকা এটা হচ্ছে 1 বছরের টাকা, কিন্তু আমার অঙ্ক তো 1 মাসের। তাহলে আমি কি করব, তাকে আবারও 12 দিয়ে ভাগ করব, তাহলে 1 মাসের টাকা পাওয়া যাবে। তাহলে দেখো ভাগ করে আসছে 2,500 টাকা, অর্থাৎ প্রথমে 12% করব, 12% করলে যেটা হবে সেটা 1 বছরের টাকা, তাকে আবারও 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা 2,500 টাকা আসে। তাহলে জাবেদা কি ছিল? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, প্রশ্ন হচ্ছে যে
এখানে যদি উল্লেখ থাকে যে 6 মান্থ, মনে করো 12% পরে এখানে বলা আছে যে 6 মান্থ, এখানে বলা আছে 6 মান্থ। তো 6 মান্থ যদি বলা থাকে তাহলে কি আমি 6 মাসের ধরবো? না, এখানে 6 মান্থ বলুক, 7 মান্থ, 10 মান্থ, যে কয় মাসে বলুক না কেন, তোমার অঙ্ক 1 মাসের, তুমি 1 মাসের জাবেদা করবা, 1 মাসের টাকা বসাবা। ঠিক আছে? তো এই জিনিসটা অনেকে ভুল করে, এটা মনে রাখবা। এই জন্য দেখো আমরা 1 মাসের টাকা বসিয়েছি 2500 টাকা। এবার আমরা পরেরটায় আসি। আনআর্ন রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্ন। আনআর্ন রেন্ট কি হয়েছে? আর্ন হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল আনআর্নড, এখন সেটা কি হয়েছে? আর্ন হয়েছে, উপার্জিত হয়েছে, আয় হয়ে গেছে। আমরা জানি আয় সাধারণত ক্রেডিট হয়। আয় কি হয়? আয় সাধারণত ক্রেডিট হয়। তাহলে দেখো আমরা রেন্ট রেভিনিউ করব ক্রেডিট, রেন্ট রেভিনিউ হবে ক্রেডিট। আয় আমি বলেছি আয় কি হয়? সাধারণত ক্রেডিট হয়, তাহলে রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর আনআর্ন রেন্ট হবে ডেবিট। তাহলে টাকা যা আছে তাই, 15,000 টাকা। এরপর আমরা লাস্টেরটা দেখো, স্যালারি টাকা 3,000 আর অ্যাক্রুড এন্ড আনপেইড। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, অ্যাক্রুড মানে কি? বকেয়া। তার মানে স্যালারি 3,000 টাকা বকেয়া আছে, পরিশোধ করা হয়নি। আমি রুলসে বলেছিলাম কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে খরচের নাম হবে ডেবিট, খরচের পেয়েবল হবে ক্রেডিট। তাহলে এখানে স্যালারি হচ্ছে একটা খরচ বকেয়া আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 3,000 টাকা। তাহলে দেখো এখানে লেখা আছে যে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 3,000 টাকা। তো এই ছিল আমাদের অ্যাডজাস্টিং জার্নাল। এখন একটু বলো যে তোমরা অ্যাডজাস্টিং জার্নালটা বুঝতে পেরেছো কিনা। 5 নম্বরটাতে একটু মানে প্রবলেম আছে। ওইটা কি মানে যেটা জি ভাইয়া, জাবেদা বুঝতে দেওয়া আছে পারছি ওইখান ভালোভাবে। থেকে কি আমি করব, নাকি আমাকে ট্রায়াল বেস থেকে দেখে নিতে হবে যে আয় থাকলে দায়ের জাবেদা হবে, এরকম কোনো কিছু? আমি যে রুলস গুলো দিয়েছিলাম এর মধ্যে প্রথম 4টা রুলস হচ্ছে রেওমিল দেওয়া থাকলে, আর 5 নাম্বার থেকে যে রুলস গুলো আছে ওই রুলস গুলো হচ্ছে রেওমিল দেওয়া থাকলেও ইউজ করা যাবে, রেওমিল দেওয়া না থাকলেও ইউজ করা যাবে, দুই ক্ষেত্রে ইউজ করা যাবে। 5 নাম্বার রুলস থেকে বাকিগুলো রেওমিল দেওয়া থাকলে বা না থাকলে ইউজ করা যাবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্ট। এখন আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট। লেজার মানে হচ্ছে খতিয়ান, খতিয়ান করতে হবে। সো খতিয়ানের ছক আমরা জানি যে খতিয়ানের ছক কিভাবে করতে হয়। তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার এখানে কয়টা খতিয়ান করতে হবে। তো খতিয়ান আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে জাবেদা থেকে মার্ক করতে হয় যে কয়টা খতিয়ান। যতগুলো নতুন নতুন জাবেদা প্রত্যেকটার জন্য একটা করে খতিয়ান করতে হবে। তো আমরা একটু দেখে নিই যে কয়টা খতিয়ান করতে হবে। দেখো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটার জন্য একটা খতিয়ান। এরপরে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটার জন্য একটা খতিয়ান। সাপ্লাইজ এক্সপেন্স, এটার জন্য একটা। এরপরে সাপ্লাইজ একটা, ডেপ্রিসিয়েশন বিল্ডিং এর একটা, ডেপ্রিসিয়েশন ফার্নিচারের একটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং একটা, ফার্নিচার। এরপরে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স একটা, ইন্টারেস্ট পেবল একটা, আনআর্ন রেন্ট, রেন্ট রেভিনিউ, স্যালারি এক্সপেন্স, স্যালারি পেবল, সবগুলোর জন্য প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা করে খতিয়ান করতে হবে। তো আমরা ফার্স্টে খতিয়ানটা একটু করি, তার আগে এখানে একটা হিন্টস দিয়েছে দেখো যে 3 কলাম খতিয়ান করতে হবে। কত কলাম? 3 কলাম। এই 3 কলাম বলতে বোঝাইছে যে টাকার ঘর 3টা করতে হবে, টাকার ঘর হবে 3টা। এটা টি ছক নাকি চলমান জের ছক কিছু বলে নাই, শুধু বলেছে 3 কলাম টাকার ঘর। তো 3 কলাম টাকার ঘর মানেই চলমান জের ছক। তো আমরা একটু ছকটা দেখি। রিকোয়ারমেন্ট বি দিয়ে আমরা শুরু করেছি। এখানে প্রথমে আমরা দিয়েছি ইন্স্যুরেন্স এক্সপেন্সের খতিয়ান। খতিয়ানের নামগুলো দেখো, প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্টস টাইটেল, তারপরে এখানে তোমরা রেফারেন্স দিতে পারো। ঠিক আছে, এখানে রেফারেন্স দিবা। এরপরে দেখো ডেবিট টাকা, এরপরে হচ্ছে ক্রেডিট টাকা, এরপরে ব্যালেন্সের মধ্যে একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে দেখো 3টা ঘর আছে, একটা ডেবিট ক্রেডিট আর একটা ব্যালেন্স, এই মোট 3টা ঘর। এই 3টা টাকার ঘরকেই বলা হচ্ছে যে 3 কলাম, 3 কলাম খতিয়ান। তাহলে এটা মনে রাখবা একটু। সো প্রথমে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সের খতিয়ান করব। তো খতিয়ানটা যারা যারা পারো না তারা এখন ভালো করে শিখে নাও। দেখো আমাদের প্রথমে ছিল ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটার খতিয়ান।
অর্থাৎ যার খতিয়ান তার নামটা উপরে লিখবো। ইন্স্যুরেন্স এক্সপেন্সের খতিয়ান, ইন্স্যুরেন্স এক্সপেন্স আমি সবার উপরে হেডিং দিব। এবার ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘরে ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা যাবে না, কোনটা লিখতে হবে? বিপরীতটা। তাহলে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ছিল, এটার বিপরীত কোনটা? প্রিপেইড ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘরে আমি নাম লিখবো কার? প্রিপেইড ইন্স্যুরেন্সের নাম লিখবো। তাহলে আমি দেখো নাম লিখেছি প্রিপেইড ইন্স্যুরেন্স। এবার টাকা বসাবো কোন দিকে? এই ঘর কার বলতো? ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর। তাহলে যার ঘর টাকা বসাবো সেই দিকে। তাহলে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের অঙ্কের মধ্যে ছিল ডেবিট দিকে, ইন্স্যুরেন্স এক্সপেন্স কোন দিকে ছিল? ডেবিট দিকে। তাহলে আমি টাকা বসাবো কোন দিকে? ডেবিট দিকে। টাকা বসাবো ডেবিটে, বাট নাম লিখবো বিপরীতটা, নাম লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে নাম লিখেছি প্রিপেইড ইন্স্যুরেন্স, কিন্তু টাকা বসিয়েছি ডেবিট দিকে। আবার ব্যালেন্সের ঘরেও ডেবিট দিকে টাকাটা লিখবো, এখানেও ডেবিট দিকে, তাহলে ব্যালেন্সের ঘরেও কোন দিকে বসবে? ডেবিট দিকে। এবার আমি দেখো প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা খতিয়ান করছি, প্রিপেইড ইন্স্যুরেন্সের ঘর। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের ঘরের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা যাবে না, বিপরীতটা লিখতে হবে। বিপরীতটা কোনটা? এর বিপরীতে ছিল কোনটা? ইন্স্যুরেন্স এক্সপেন্স। নাম লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স, কিন্তু টাকা বসাবো কোন দিকে? প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল ক্রেডিটে, আমি টাকা বসাবো ক্রেডিটে। বুঝতে পেরেছো? তো তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অঙ্কের মধ্যে আগে থেকেই একটা প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল, রেওয়া মিলের মধ্যে 24,000 টাকার একটা প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল। যদি রেওয়া মিলের মধ্যে কোনো এন্ট্রি থাকে আগে থেকেই, এটাকে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে, বা শুধু ব্যালেন্স নামে লিখে দিতে হবে। তো দেখো খতিয়ানের মধ্যে আমরা ফার্স্টে ব্যালেন্স নামে লিখেছি, 24,000 টাকার একটা ব্যালেন্স ছিল, এই 24,000 টাকা আমি লিখেছি। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্সের খতিয়ান, প্রিপেইড ইন্স্যুরেন্সের মধ্যে নাম লিখবো কোনটা? বিপরীতটা, ইন্স্যুরেন্স এক্সপেন্স নাম লিখবো। তা ইন্স্যুরেন্স এক্সপেন্স নাম লিখেছি, টাকা লিখেছি ক্রেডিটে। ক্রেডিটে কেন লিখেছি? কারণ প্রিপেইড ইন্স্যুরেন্স জাবেদার মধ্যে ক্রেডিটে ছিল, এই জন্য টাকা কোথায় লিখেছি? ক্রেডিটে। তাহলে আমার আগে থেকে একটা ডেবিট দিকে ব্যালেন্স ছিল 24,000, আর এখন ক্রেডিট দিকে 2,000, তাহলে একবারে বিয়োগ করে আমার ব্যালেন্সে কত থাকে? 22,000 টাকা থাকে। তো এটা হচ্ছে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে একটু বলো তো যে এই ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেইড ইন্স্যুরেন্সের খতিয়ানটা বুঝো নাই? কেউ কি আছো যে বুঝতে পারো নাই? বুঝতে ভাইয়া পেরেছি। বুঝেছি। আচ্ছা বুঝেছি। আচ্ছা, পরেরটা আমরা আসি, সাপ্লাইজ এক্সপেন্স। তাহলে সাপ্লাইজ এক্সপেন্সের ঘরে সাপ্লাইজ এক্সপেন্স লেখা যাবে না, কি লিখতে হবে? বিপরীতটা। আমরা একটু দেখে আসি। দেখো সাপ্লাইজ এক্সপেন্সের বিপরীতে কোনটা আছে? সাপ্লাইজ আছে। তাহলে নাম লিখবো সাপ্লাইজ, কিন্তু টাকা কোন দিকে বসাবো? টাকা বসাবো সাপ্লাইজ এক্সপেন্স যেদিকে সেই দিকে। সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে ডেবিট দিকে, তাহলে টাকা বসাবো ডেবিটে, কিন্তু নাম লিখবো বিপরীতটা, নাম লিখবো সাপ্লাইজ। তাহলে দেখো আমরা নাম লিখেছি সাপ্লাইজ, কিন্তু টাকা বসাইছি ডেবিটে, তাহলে এখানেও ব্যালেন্সের ঘরে ডেবিটে। এবার সাপ্লাইজের খতিয়ান। তাহলে সাপ্লাইজের খতিয়ান করার সময় রেওয়া মিলের মধ্যে আগে থেকে একটা সাপ্লাইজ দেওয়া ছিল, আগে থেকে একটা সাপ্লাইজ দেওয়া ছিল কত টাকা? 18,000 টাকা ডেবিট পাশে। তাহলে এটা আমরা ব্যালেন্স আকারে শুরুতে লিখে দিব। দেখো এটা আমরা ব্যালেন্স আকারে শুরুতে লিখে দিয়েছি যে ব্যালেন্স 18,000 টাকা আগে থেকে ছিল ডেবিট পাশে। এবার নতুন করে সাপ্লাইজ এক্সপেন্স আসছে, এটা কোন দিকে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। কেন? কারণ সাপ্লাইজটা অঙ্কের মধ্যে জাবেদার মধ্যে ক্রেডিটে ছিল, এই জন্য ক্রেডিট পাশে 9,000, তাহলে ব্যালেন্স করে আমাদের থাকে 9,000 টাকা। তো এইভাবে তোমরা প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা করে খতিয়ান করে ফেলবা, প্রত্যেকটা এন্ট্রির একটা করে খতিয়ান। এভাবে দেখো ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং এর একটা, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচারের একটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এরপরে আছে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্সের একটা আছে, তারপরে আছে ইন্টারেস্ট পেয়েবল একটা, আনআর্নড রেন্ট, তারপরে আছে রেন্ট রেভিনিউ, তারপরে স্যালারি এক্সপেন্স, তারপরে স্যালারি পেয়েবল। এভাবে প্রত্যেকটার একটা করে খতিয়ান করতে হবে। আর যেটার মধ্যে ব্যালেন্স আছে সেটার মধ্যে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করবা, বা শুধু ব্যালেন্স দিয়েও লিখতে পারো। আর যার ব্যালেন্স নাই তার ব্যালেন্স লেখার দরকার নাই, সরাসরি খতিয়ান করবা। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা এন্ট্রির একটা করে বুঝতে পেরেছি। খতিয়ান করবা। এবার খতিয়ান করার পরে খতিয়ানের যে ব্যালেন্সের ঘর, এই খতিয়ানের ব্যালেন্সের ঘরগুলো নিয়ে আরেকটা নতুন করে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, অর্থাৎ রেওয়া মিল করতে হবে। এই খতিয়ানের যে ব্যালেন্স গুলো আছে এই ব্যালেন্স গুলো দিয়ে
নতুন করে একটা ট্রায়াল ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি ট্রায়াল ব্যালেন্সটা। প্রথমে লিখেছি দেখো বনলতা মডেল, এরপরে লিখেছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট সমন্বয়গুলো করার পরে যে ট্রায়াল ব্যালেন্সটা সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। মাসের শেষ তারিখে করতে হয় জুলাই 31, 2001। তো এবার দেখো আমরা কিভাবে এই রেওয়া মিলটা করব। আমাদের আগের যে রেওয়া মিলটা ছিল, দেখো এই রেওয়া মিলের মধ্যে শুরুতে একটা কি ছিল, ক্যাশ ছিল। দেখো শুরুতে ক্যাশ ছিল ডেবিট 25,000 টাকা, বাট এই ক্যাশের কোনো জাবেদা বা কোনো খতিয়ান কিছু কি আমরা করেছি? কিছুই করি নাই। এই ক্যাশের না কোনো অ্যাডজাস্টিং জাবেদা করেছি, না কোনো খতিয়ান করেছি, কিছুই করি নাই। সো যেহেতু এটা কিছুই করি নাই, তাহলে এটা সরাসরি আমরা নিয়ে নিব। এখনকার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সরাসরি 25,000 টাকা নিয়ে নিব। এই জন্য দেখো এখানে আমরা সরাসরি 25,000 টাকা লিখে দিয়েছি। ডেবিট পাশে ছিল, এটা ডেবিট পাশে লিখেছি। এরপর দেখো সাপ্লাইজ। সাপ্লাইজ একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, যে এই সাপ্লাইজ আমাদের অঙ্কের মধ্যে আগে 18,000 টাকা ছিল। আগে ট্রায়াল ব্যালেন্সে কত ছিল? 18,000। কিন্তু এখন আমি 18,000 টাকা নিতে পারবো না। 18,000 কেন নিতে পারবো না? কারণ আমি যে খতিয়ান করেছি সাপ্লাইজের একটা, ওই খতিয়ানের জের থেকে নিতে হবে। দেখো সাপ্লাইজের একটা খতিয়ান করেছি, এই খতিয়ানের ব্যালেন্সের ঘরে লাস্টে কত আছে? 9,000 টাকা। তাহলে সাপ্লাইজ এই খতিয়ানের ঘরে 9,000 টাকা নিতে হবে। যেটা আমরা খতিয়ান করেছি সেটা খতিয়ানের ব্যালেন্সের ঘরে লাস্ট ফিগার থেকে নিব, আর যেটার খতিয়ান করি নাই ওইটা আমরা আগের রেওয়া মিল থেকে নিব। ঠিক আছে, তাহলে আমরা দেখো সাপ্লাইজটা নিয়েছি 9,000 টাকা। এভাবে সাপ্লাইজ এক্সপেন্স এটাও খতিয়ান থেকে নিব। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স এটাও খতিয়ান থেকে নিব, ইন্স্যুরেন্স এক্সপেন্স খতিয়ান থেকে। তারপর হচ্ছে ল্যান্ড, ল্যান্ডের কোনো খতিয়ান আমরা করি নাই বা কিছুই করি নাই, তো ল্যান্ড আমরা পুরোটাই নিব। তারপরে বিল্ডিং, ফার্নিচার, এগুলো আমরা কিছুই করি নাই, সেগুলো পুরোটাই নিব। এরপরে অ্যাকাউন্টস পেবল, আনআন রেন্ট, আনআন রেন্টের করেছি, খতিয়ান করেছি, তাহলে আনআন রেন্টের খতিয়ানে যে ব্যালেন্সটা ছিল সেটা। মর্টগেজ পেবল আগের রেওয়া মিল থেকে নিব, ক্যাপিটাল আগের রেওয়া মিল। তারপরে রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ মনে হয় আমরা করেছি। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এটা আমরা নিব হচ্ছে রেওয়া মিল থেকে। স্যালারি এক্সপেন্স রেওয়া মিল থেকে। স্যালারি এক্সপেন্স কি খতিয়ান ছিল? হ্যাঁ ছিল। স্যালারি এক্সপেন্স কত ছিল? 33,000 টাকা লাস্টে ছিল। সো আমরা স্যালারি এক্সপেন্সটা 33,000 টাকা নিয়েছি। স্যালারি পে বলছিল, অর্থাৎ যেটা যেটা ছিল সবগুলো আমরা খতিয়ান থেকে নিব, আর যেটা খতিয়ান করা হয়নি সেটা আমরা আগের রেওয়া মিল থেকে নিব। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলবো সুন্দর করে। এখন বলো তো কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কটাই? না না ভাইয়া। ভাইয়া, না ভাইয়া। একজন প্রশ্ন করেছে যে ভাইয়া খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, খতিয়ান দেখে দেখে ট্রায়াল ব্যালেন্স করবা। যে এন্ট্রিগুলো খতিয়ান করেছি, যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকা আমি কি আগের রেওয়া মিল থেকে নিব? না, ইন্স্যুরেন্স এক্সপেন্সের টাকা এই ব্যালেন্সের ঘর থেকে নিব। প্রিপেড ইন্স্যুরেন্স টাকা কোথা থেকে নিব? এই ব্যালেন্সের লাস্টে যেটা আছে সেটা। বাট যেটার আমরা খতিয়ান করি নাই সেই টাকাটা আমরা আগের রেওয়া মিল থেকে নিব। এইভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করব, দুই পাশ আমাদের মিলে যাবে। সেখান দেখো দুই পাশ মিলে গেছে। ভাইয়া যেটা হচ্ছে রেওয়া মিলে নেই এরকম এন্ট্রি যদি আমি খতিয়ানে করে থাকি, তাহলে সেটা যেটা খতিয়ানে করেছি সেটাই বসিয়ে দিব না? আবার বলো কোশ্চেনটা। যেমন হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি মানে ইসের মধ্যে আছে, মানে রেওয়া মিলের মধ্যে? এটা তো মনে হয় নেই। তাহলে যেটা আমরা খতিয়ান করেছি সেটাই ডিরেক্ট বসিয়ে দিব না অ্যাডজাস্টেড, হ্যাঁ, মানে যেটা যেটা খতিয়ান ট্রায়াল করেছি ব্যালেন্স? সেটাই ডিরেক্ট বসাই দিব। বাট ওই অ্যাডজাস্টে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি রেওয়া মিলে দেওয়া থাকতো তারপরেও খতিয়ানেরটা বসাইতাম। হ্যাঁ সেটা তো যে বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আর না থাকলে সরাসরি খতিয়ানেরটা বসাই দিব। ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, শিওর। প্রবলেম পরীক্ষা যাবেন? প্রবলেম 4, হ্যাঁ যাচ্ছি। বলো প্রবলেম 4 এ।
কি কোশ্চেন বলো, প্রবলেম 4। এখানে পরীক্ষার অ্যাডজাস্টিং হলে কি ইয়াও থাকতে পারে, মানে অ্যাডজাস্টিং থেকে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ 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 থাকতে পারে অ্যাডজাস্টিং থেকে। যেমন এখানে কি কি অঙ্ক থাকতে পারে, অ্যাডজাস্টিং করতে বলতে পারে, রিভার্সিং করতে বলতে পারে, ক্লোজিং করতে বলতে পারে। আমরা ক্লোজিংটা এখনো শিখি নাই, নেক্সট ক্লাসে ক্লোজিং শিখবো। আমরা অ্যাডজাস্টিং শিখেছি, আমরা রিভার্সিং শিখেছি। আজকে শিখলাম কিভাবে অ্যাডজাস্টিং করার পরে খতিয়ান করতে হয় এবং খতিয়ান থেকে আবার রেওয়ামিল করতে হয়। তো এই জিনিসটা শিখলাম। এরকম অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে আসে, তো এগুলো এই জন্য শেখাই দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। ভাইয়া 4-এর এক বলেন একটু, এই যে অ্যাডজাস্টমেন্টটা। এখানে বলছে যে সাপ্লাইজ অন হ্যান্ড 1200 টাকা, সাপ্লাইজ হাতে আছে 1200 টাকা। তাহলে আমার রেওমিলের মধ্যে দেখো সাপ্লাইজ এক্সপেন্স আছে, কি আছে, সাপ্লাইজ এক্সপেন্স, খরচ দেওয়া আছে। খরচ থাকলে সম্পদে যাবে না, সম্পদে যাবে না মানে সম্পদ ডেবিট, তাহলে সাপ্লাইজ হবে ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স হবে ক্রেডিট। টাকা এখানে বলাই আছে টাকাটা সম্পদ। ভাইয়া, এই যে এখানে এখন বলা টাকা আছে কি আমার 1200 হবে নাকি আমি বাদ দিয়ে, এটাই তো ঝামেলা লাগে। 1200 হবে। আমি জাবেদা কিসের করছি, আমার রেওমিলে খরচ দেওয়া আছে, খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা, সম্পদের জাবেদা হলে টাকাও নিব সম্পদের। তো সম্পদের টাকা কোনটা, এখানে বলছে অন হ্যান্ড 1200, এটাই তো সম্পদ, হাতে আছে 1200 টাকা, এটাই সম্পদ, তো এটাই আমি নিব। ঠিক আছে, এই যে ভাইয়া আমরা সব সময় কি এক মাসেরই অঙ্ক করব? অঙ্কে যদি বলা থাকে 1 মাসে তাহলে 1 মাসের করব, অঙ্কে 1 বছরে বলা থাকলে 1 বছরের করব। বুঝবো কি করে যে এক বছরের বলা আছে? এই যে এখানে পড়ো, 4 নম্বর অঙ্কটা পড়ো, পড়ে আমাকে বলো যে এটা কত দিনের অঙ্ক। ভাইয়া এটা এক বছরের অঙ্ক, এটা 1 বছরের অঙ্ক, কিভাবে বুঝলে তুমি? কারণ এখানে জানুয়ারির 1 তারিখ আছে আর রেওমিলের উপরে ও দেওয়া জি ভাইয়া, ডিসেম্বরের এখানে 31 বোঝা তারিখ। যাচ্ছে। বোঝা যাচ্ছে। এভাবে প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনো হিন্টস থাকবে, সেটা দেখে বুঝে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক করে ফেলবা। আমি দুই একটা হোমওয়ার্ক তোমাদেরকে একটু দিতে চাই। হোমওয়ার্ক দিতে হবে। সো নেক্সট ক্লাসে একটা কঠিন অঙ্ক করাবো তোমাদের, অ্যাডজাস্টিং রিভার্সিং। আমার মনে হয় এটা, আচ্ছা এটা দরকার নেই, এটা আমি করাই দিব নেক্সট ক্লাসে। টু আচ্ছা, এই অঙ্কটা মনে হয় পারা যাবে। এটা হচ্ছে 7 নম্বর। এই অঙ্কটা তোমরা একটু হোমওয়ার্ক করবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা অ্যাডজাস্টিং করতে হবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবা। এটা ঠিক আছে। শুধু অ্যাডজাস্টিং কি করবো? হ্যাঁ, এটা শুধু অ্যাডজাস্টিং করতে বলেছে, শুধু অ্যাডজাস্টিং করবা। ঠিক আছে, আর কিছু করতে বলে নাই, শুধু অ্যাডজাস্টিং করবা। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে নতুন অঙ্ক করাবো, সবাই ক্লাসটা করবা, কেউ মিস দিবা না। হ্যাঁ, ওকে, তাহলে সবাই ভালো থাকো, জি আল্লাহ ভাইয়া। হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আলাইকুম।